গতদিনে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখছিলাম যে কিভাবে ট্রুথ টেবিলটা ফর্ম করা যায় অথবা ইকুয়েশনটা লেখা যায়, এবং এরপর থেকে আমরা দেখছিলাম যে কিভাবে মিন টার্মগুলার কনসেপ্টটা আসে। এবং মিন টার্মের মেইন উদ্দেশ্য ছিল যে এমনভাবে মিন টার্ম ডিফাইন্ড যে ওই টার্মটার জন্য মিন টার্মের ভ্যালুটা 1 আসে, তাই না? 0 0 0-তে m0টা 1 আসে, 1 1 0-তে m6টা 1 আসে, বাকি সবাই 0 থাকে। তো অনেকটা এটা হচ্ছে মানে আইডির মতো, ওই পজিশনের জন্য আইডি এইটা। স্যার হ্যাঁ বলো। এফ এর ভ্যালু গুলো কি স্যার আমরা স্যার ফার্স্টের যে ইকুয়েশনটা লজিক দিয়ে বাইর করছিলাম ওই জায়গা থেকে ক্যালকুলেট করছি? এফ এর এগুলা জি স্যার। না, মনে করো আমি কোন একটা সিস্টেমের জন্য বলে দিছি যে এরকম আসবে, আমি ওকে হয়তো স্যার। কোনো ইকুয়েশন থেকে বের করি নাই। যে না মনে স্যার, করো ফার্স্টে আমরা একটা রিয়েল লাইফের এক্সাম্পল দেখছিলাম হ্যাঁ না স্যার, S1 S2 প্লাস S3 এবং হ্যাঁ আমি ভাবছি স্যার ওইটাতে নিছেন স্যার। আম, হ্যাঁ, কিন্তু ডিসকাশনটা মনে আছে, আমরা কিন্তু ইকুয়েশন থেকে এটা আনি নাই, আমরা আনছিলাম এই দুইটা লজিক থেকে। এই লজিকের উপর বেস করে এটা আসছিল। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। ইকুয়েশন যদি আমরা বের নাও করি তবুও কিন্তু আমরা টেবিল পাইতেও পারি। আমরা লজিক ওইভাবে থেকে স্যার পাইতে পারি, হ্যাঁ লজিক কন্ডিশন থেকে থেকে পেতে স্যার। পারি, কন্ডিশন থেকে। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ তোমাদের যে কোনো একটা প্রবলেমে এফ তো ডিফারেন্ট হবে। এই প্রবলেমে একরকম ছিল, অন্য একটা প্রবলেমে এফ আর একরকম হবে, কিন্তু যেটাই হোক না কেন সেইটার জন্য আমরা একটা ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখতে পারি। ঠিক আছে, এখন ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট কেন এটাকে বলা হয়? প্রথমে এটা চিন্তা করো যে এক একটা টার্ম হচ্ছে এক একটা প্রোডাক্ট, এবং এগুলো হচ্ছে এরপরে প্রোডাক্ট গুলাকে সাম করছি, এজন্য সাম অফ প্রোডাক্ট। এবং ক্যানোনিক্যাল আসছে কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে লেখা আছে। স্ট্যান্ডার্ড ফর্ম কিরকম? প্রত্যেকটাতেই x1 x2 x3 সবগুলা ভ্যারিয়েবলের গুণফল আকারে আছে। যদি কোনো একটা টার্মে মিসিং থাকতো, ফর এক্সাম্পল উপরে যেটা লিখছি, উপরেরটাও সাম অফ প্রোডাক্ট, ওইটাকেও আমরা এসওপি বলবো, কিন্তু উপরেরটাকে আমরা এটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলবো না। ক্যানোনিক্যাল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম যেখানে সবগুলা ভ্যারিয়েবল প্রত্যেক টার্মে থাকে। তো ক্যানোনিক্যাল ফর্ম আমরা কিভাবে পাই? ক্যানোনিক্যাল ফর্ম পেতে হলে আমরা জাস্ট মিন টার্ম গুলা ইউজ করলেই আসে। এবং মিন টার্মের আরেকটা ইয়ে দেখছি যে দুইটা ভেরিয়েবল থাকলে মিন টার্ম গুলা কিরকম হয়, ওইটাও এখন আমরা পারি। তো মিন টার্মের কনসেপ্টের পরে আরেকটা কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে ম্যাক্স টার্ম। মিন টার্মে তোমাদের মনে আছে না আমরা কি করছিলাম, যে m0 m1 m2 প্রত্যেকটা 1 আসে, ওর যার যার পজিশনে ওইটার ভ্যালু 1 আসে, আর বাকি সব পজিশনে 0 আসে। তো এইটার উল্টা কনসেপ্টও তো আমরা চিন্তা করতে পারি, তাই না? যে এমন ভাবে টার্ম লিখবো যাতে করে যার যার টার্ম নিচ্ছি সেইগুলা 0 আসবে আর বাকি সব 1 আসবে, একেবারে উল্টা। তো উল্টা যদি করি তাহলে সেগুলা দেখতে কিরকম হবে? তো সেটা বোঝার জন্য আমরা ফার্স্টে ছোট ছোট ফর্মে চিন্তা করব। ছোট ফর্ম মানে হচ্ছে যে শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল দিয়ে যদি চিন্তা করি। মনে করো আমার দুইটা ভ্যারিয়েবল x1 x2, এরপর আমার মিন টার্মস আছে, চারটা কম্বিনেশন, এবং মিন টার্ম গুলো যদি লিখি, m0 আমাদের ছিল x1 বার x2 বার, m1 হচ্ছে x1 বার x2,
এইভাবে আমাদের চারটা আসে। এবং এই মিন টার্মের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যেই রোতে যাব সেই রো এর মিন টার্মটা 1 আসে, তাই না? 0 0-তে m0টা 1 আসে, কিন্তু 0 0-তে m2টা 0 আসে, তাই না? এইটা হচ্ছে মিন টার্মের বৈশিষ্ট্য। এখন মনে করো আমরা এমন একটা টার্ম চাই যেটা হচ্ছে মিন টার্মের ঠিক উল্টা, যে 0 0-তে এটার একটা টার্ম আমি চাই যেটা 0 আসবে, কিন্তু বাকি সব ক্ষেত্রে 1 আসবে। তো ঠিক উল্টা চাইলে কি করব? উল্টা করার উপায় কি? নট গেট। নট গেট। তো সেই উল্টা টার্মগুলোকে আমরা ম্যাক্স টার্ম ডাকি, এবং আমরা এটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখি। তো ক্যাপিটাল M0 বেসিক্যালি আমরা লিখব স্মল m0 বার। এখন এটা কি আসে, এটা আমরা আলাদা করে ক্যালকুলেট করে দেখি। x1 বার, x2 বার, তারপর পুরাটার বার। এটাকে যদি ডিমর্গানস ল ইউজ করি, ডিমর্গানস লটা কি ছিল মনে আছে? x1 bar plus x2 bar. স্যার x1 বার প্লাস ডাবল বার ইনটু x2 রাইট, ডাবল বার আসবে। কারণ ডিমর্গান বলে যদি a এন্ড b এর পুরাটার উপর বার থাকে তাহলে a বার প্লাস b বার এরকম। এখন আমার a এর জায়গাতেই তো x বার আছে, তাহলে কি হবে? x1 বার ডিমর্গান ফর্মুলা থেকে আরেকটা বার আসবে, তারপর x2 বার, তারপর পুরাটার উপর বার আসবে, তাই না? কারণ a সমান হচ্ছে x1 বার, b সমান হচ্ছে x2 বার। এইভাবে চিন্তা করতে পারি। এই লাইনটা বুঝছো না? Yes, sir. জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে x1 ডবল বার মানে কি? x1, X. হ্যাঁ, আর অন্যটা X2 বারটা চলে যায়। তাহলে m0 টা ক্লিয়ার। m0 হচ্ছে x1 or x2। ঠিক আছে, এর পরেরটা কি হবে? x1 x2 bar sir. হ্যাঁ, মাঝখানে অর থাকবে, এন্ড হবে না, তাই না? এটা x1 or x2 বার হবে। এটা পারবা না নিজেরা করতে? Yes, sir. জি স্যার। সিমিলারলি m2 আমরা পারবো, ক্যাপিটাল M2, ক্যাপিটাল M3 ও পারবো। আচ্ছা, তো এখন আমরা আরেকবার চেক করে দেখতে পারি যে ম্যাক্স টার্মে যে দাবিটা করছিলাম সেটা ঠিক আছে কিনা। কি দাবি করছি? যে যখন 0 0 ইনপুট দিচ্ছি m0টা 0 আসার কথা। এটা কি 0 আসে? জি স্যার। Yes, sir. 0 আসে। আর আমরা বলছি বাকি সব ক্ষেত্রে m0টা 1 আসবে। 0 or 1, 1 or 0, 1 or 1, তাই না? তার মানে মিন টার্মে ঠিক উল্টা প্রপার্টি দেখাচ্ছে। একইভাবে আমরা যদি এই প্রত্যেকটা কন্ডিশনে m1 বের করতাম, m1 হচ্ছে x1 or x2 বার,
প্রথম ক্ষেত্রে কি আসে? 0 আর 1 আসে না? সেকেন্ড কেসে m1 সমান কত আসে? 1 sir. 1 আসে না তো, So 1 bar কেন? 0 স্যার। 0, 0 sir, 0 sir. তাই না? x2 বার তো। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা 0 আসে। ইনফ্যাক্ট বাকিগুলাতে এটা 1 আসে। ঠিক আছে, তাহলে কি দেখতেছি? এটা হচ্ছে আগে যা ছিল ঠিক তার উল্টা হচ্ছে, যে 0 0 দিলে m0টা হচ্ছে 0, বাকি সব 1। তো তাহলে দেখো মিন টার্ম এবং ম্যাক্স টার্ম দুইটা ঠিক উল্টা ভাবে কাজ করতেছে, এবং এর ফলে আমার সুবিধা কি হবে? দেখো এই ফরম্যাটটা চিন্তা করে দেখো, এগুলা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আকারে আছে, আর এগুলা আছে সাম আকারে। সো আমরা যখন মিন টার্ম ইউজ করছিলাম তখন ধরো এফ যখন ক্যালকুলেট করছি তখন কি করছিলাম? মিন টার্ম দিয়ে 1 গুলাকে আইডেন্টিফাই করার ট্রাই করছি, কিন্তু আমরা যদি 0 গুলাকে আইডেন্টিফাই করার ট্রাই করি তাহলে আমরা ম্যাক্স টার্ম দিয়ে একই ইকুয়েশন আবার লিখতে পারবো। তো মনে আছে এক্সরে বলছিলাম যে এটার আরেকটা ফরম্যাট আছে, সেটা আসলে আসবে তোমাদের ইয়ে দিয়ে, ম্যাক্স টার্ম দিয়ে। তো যে কোনো ইকুয়েশনেরই এরকম দুইটা ফরম্যাট থাকে, একটা হয় মিন টার্ম দিয়ে, আরেকটা হবে ম্যাক্স টার্ম দিয়ে। তা আমরা সেটা এখন ট্রাই করে দেখি যে সেটা আমরা পারি কিনা। তো আমরা এটা মনে করো এক্সর গেটের জন্যই করে দেখি। জিরো 1 1 0 ছিল, যখন আমরা মিন টার্ম দিয়ে করছি আমরা কি লিখছি? m0 or m1, যে কোনো একটা 1 হইলেই হবে। কিন্তু যখন আমরা ম্যাক্স টার্ম দিয়ে লিখব তখন কিন্তু অর দিলে হবে না, তাই না? ডি মর্গানে কি দেখছি, যে যেটা অর ছিল সেটা অ্যান্ড হয়ে যায়, এবং আমরা 0 গুলাকে আইডেন্টিফাই করার ট্রাই করতেছি। অ্যান্ড হলে আমরা কি বলবো? সরি, আমি এখানে ভুল লিখছি না, m1 or m2 হবে। যখন আমরা 0 গুলাকে আইডেন্টিফাই করতেছি আমরা বলবো যে m0টাও নিব এবং m3টা নিব। এখানে কিন্তু অ্যান্ড হবে, তাই না? এই ট্রানজিশনটা কেন আসছে? কারণ আমরা ডি মর্গান দিয়ে ট্রানজিশনটা আনছি, তাই না? এবং শুরুতেও বলছিলাম এই সবগুলা পেয়ারে আসে, যে কোনো ফর্মুলা পেয়ার আকারে আসে। তুমি যদি 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0 করো, অর্থাৎ নট করে দাও সবাইকে, এবং অরের জায়গায় অ্যান্ড করে দাও, তাহলে আরেকটা ফর্মুলা পাওয়া যায়। এই রুলগুলো শেখার সময় এরকম একটা কিছু বলছিলাম না? এইটার কারণ হচ্ছে যে ডি মর্গান থেকে আসে এটা। তো এখানে 0 গুলা যখন নিচ্ছি আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে প্রথমটাও 0 হইতে হবে এবং পরেরটাও 0 হইতে হবে, তাই না? কারণ অর দিলে কি হইতো? অর দিলে তো কারেক্ট অ্যান্সার আসতো না, তাই না? কারণ পুরাটাকে 0 করার উপায় কি? আমরা 0 দিয়ে গুণ করলে পুরাটা 0 হয়, কিন্তু 1 দিয়ে গুণ করলে তো পুরাটা 1 হয় না। 1 আমরা যখন অর করি তখন পুরাটা 1 হয়। তো যখন আমরা 1 কে টার্গেট করছি, মিন টার্মকে টার্গেট করছি, তখন অর ছিল, ম্যাক্স টার্ম দিয়ে যখন করব তখন অ্যান্ড হবে। তো এখন দেখো
মিন টার্ম দিয়ে এটা তো আমরা আগে করে আসছি, তাহলে ম্যাক্স টার্ম দিয়ে অ্যান্সার কি আসে? একটা আসে x1 or x2 বার, আর একটা আসে x1 বার or x2। এবং একটু কেয়ারফুলি যদি খেয়াল করে দেখো, আমরা কি করছি, x1 বারের জায়গায় x1 দিছি, x2 এর জায়গায় x2 বার দিছি, x1 এর জায়গায় x1 বার, x2 এর জায়গায় x2 বারের জায়গায় x2, প্রত্যেকটা ফ্লিপ করছি, এবং এন্ড এর জায়গায় অর এর জায়গায় এন্ড এর জায়গায় অর। সুতরাং এই যে একটা থাম রুল বলছিলাম যেটা ডি মর্গান দিয়ে আসে, সেটা এখানেও অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, এবং এই দুইটার অ্যান্সার তো একই, এটা তো আমরা বুঝতেই পারতেছি এই দুইটার যে অ্যান্সার একই হবে। এটা চাইলে প্রমাণও করা যায়, তোমরা যদি এখন গুণ করে দাও, তাই না? গুণ করে দিলে কি হবে? নিচেরটাকে গুণ করলে উপরেরটা ফেরত আসে নাকি দেখতে পারবা না? কি আসে? x1 বার, x1 x2 বার, নাকি আমি ভুল লিখছি কিছু? স্যার সেকেন্ডটাতে তো মানে মর্গানের সূত্র অ্যাপ্লাই করলেই তো ফার্স্ট এরটা পাওয়া যায়, তাই না? ডি মর্গানের, হ্যাঁ তখন ডবল বার দিয়ে আনতে হবে। স্যার ম্যাক্স টার্মে ভুল হয়েছে, x1 প্লাস x2 হবে। হ্যাঁ আমি তো ওখানে ভুল লিখছি দেখতেছি, আর পরেরটায় দুইটাই বার হবে, এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, এটা হবে না m0 জি স্যার। m3? জি স্যার। এখন ঠিক আছে। হুম, ঠিক আছে, এখন গুণ করলে হয়তো আগেরটা ফেরত আসবে। আর একটু আগে আমি যে এক্সপ্লেনেশনটা দিছি ওটা আমি পরে চিন্তা করে তোমাদেরকে আবার এক্সপ্লেন করে দিব। কিন্তু বিয়েটা বুঝছো না যে কিভাবে লিখতে হবে? কিভাবে লিখতে হবে, জাস্ট ওই টার্মগুলো নিয়ে বসায় দিলেই হবে। তাহলে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এই দুইটা আলাদা আমার জেনে কি লাভ? দেখো, প্রথমে আমাদের কি ছিল? দুইটা প্রোডাক্ট ছিল, দুইটা প্রোডাক্টের সাম ছিল। ঠিক আছে, এখন সেটার আমরা নাম দিয়েছিলাম সাম অফ প্রোডাক্ট। আর এইবার কি হচ্ছে, আমার সাম আছে, আরেকটা সাম আছে, তারপরে আমি সেটাকে প্রোডাক্ট করতেছি, তাই না? তাহলে এটা প্রোডাক্ট অফ সাম না? জি স্যার। ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে আছে, তাই না? কারণ আমরা ম্যাক্স টার্ম ইউজ করছি, কোনো সিম্পলিফিকেশন করি নাই। ঠিক আছে, তো এই দুইটার পার্থক্য কি? এই দুইটার মেইন পার্থক্য হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনে। আমরা যদি এগুলার সার্কিট ড্র করি তাহলে এই দুইটার সার্কিট কিন্তু ডিফারেন্ট হবে, এবং এই কারণেই হচ্ছে এই দুইটা ফর্মই আমাদের শেখা দরকার। মনে করো এই দুইটার সার্কিট আমরা ড্র করতে চাই।
এসওপির সার্কিট যদি আমরা ড্র করতে চাই, মনে করো আমার ইয়ে আছে, x1 এর লাইন আছে, x1 বার, x2 এবং x2 বার আছে। তাহলে যদি আমি এসওপি করি কি হবে, x1 বার x2 এই দুইটা কি হবে, এন্ড হবে। আর এরপরের টার্মটা হচ্ছে x1 x2 বার। এরপর কি হবে, স্যার ফর হবে। or এটা হচ্ছে f। আর এটা হচ্ছে এসওপি। আর যদি পিওএস করতে চাও একইভাবে x1 x1 বার তো লাগবে, x2 x2 বার লাগবে। প্রথমে হচ্ছে x1 or x2, আর এরপরে হচ্ছে x1 বার, এরপর এদেরকে এন্ড করব। দুইটাই একই অ্যান্সার দিবে, কিন্তু পার্থক্য হচ্ছে যে যদি এসওপিটা দেখো, এসওপির সার্কিটটা যদি দেখো, এখানে প্রথম লেয়ারে আমার এন্ড, তারপরের লেয়ারে অর। এজন্য এটাকে বলা হয় এন্ড অর ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্ট আমরা যখন করছি তখন এন্ড তারপরে অর, আর এর পরের বার প্রথমে অর और তারপর এন্ড। তারপর এন্ড। এখানে যদি তোমরা কস্ট কাউন্ট করো, কস্ট কাউন্ট করলে দেখবা যে দুইটার কস্টিং সেম। কিন্তু আসলে সব কেসে এরকম হবে না। কোন কোন কেসে দেখবা যে এসওপি তে কস্ট কম, কোন কোন কেসে দেখবা পিওএস এ কস্ট কম, এবং সিম্পলিফিকেশনের পরেও ওরকমই থাকবে। তো ওইটা আমরা অন্য এক্সাম্পল দেখলে তারপর বুঝতে পারবো, কিন্তু অ্যাটলিস্ট এই এক্সাম্পলে দুইটার কস্ট সেম, কিন্তু প্রিন্সিপালটা ডিফারেন্ট, তাই না? দুই লেয়ারে যদি আমাদের করতে হয়, তাই না, দুই স্টেপে যদি করতে হয় ডিজাইনটা, তো যখন আইসি ডিজাইন করা হয় বা কানেকশন করা হয়, এগুলা আলাদা লেয়ার হিসেবে থাকে, যে প্রথমে আমাকে এই কানেকশন করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ডিসাইড করতে হবে যে প্রথম লেয়ারটা আমার কি এন্ড আছে না কি আছে, ওটা আমার আইসির উপর ডিপেন্ড করে। আর আরো পরে আমরা দেখব যে আমরা যদি ইউনিভার্সাল গেট দিয়ে করতে চাই তখন এগুলা ইউজফুল হবে। যে আমরা যদি ন্যান্ড দিয়ে করতে চাই তাহলে এসওপি থেকে করতে হবে আমাদেরকে, যদি আমরা নট দিয়ে করতে চাই তখন আমাদেরকে পিওএস দিয়ে করতে হবে। তো এটাতে আমরা তখন আবার ফেরত আসবো। তো এই বেসিক জিনিসগুলো সবাই বুঝছো তো, না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যখন আমাদের টার্ম কম, এই যে শুধু দুইটা ভ্যারিয়েবল, তখন একবারে ইকুয়েশন লিখে ফেলা ইজি, কিন্তু অনেক সময় আরেকটু শর্টকাটেও ইকুয়েশন লেখা হয়। তো ফর এক্সাম্পল মনে করো আমাদের তিনটা ভ্যারিয়েবল আছে, তো তিনটা ভ্যারিয়েবল মানে 8টা কম্বিনেশন। এখানে দেখতে পাচ্ছ মিন টার্ম ম্যাক্স টার্ম সবগুলো দেখানো আছে। এবং আমরা যদি আগের এক্সাম্পলটাতে ফেরত চাই, আগের এক্সাম্পল মানে হচ্ছে ধরো এফ এর যেই ভ্যালুগুলা ছিল আমি যদি সেগুলাই নেই,
সেটার তাহলে ক্যানোনিক্যাল এসওপিও আছে, ক্যানোনিক্যাল পিওএসও আছে। ক্যানোনিক্যাল এসওপিটা কি লিখছিলাম? স্মল এম দিয়ে আমরা লিখতে পারবো, তাই না? তো অনেক সময় যেটা করা হয় যে ভ্যারিয়েবল গুলা মেনশন করা হয় যে কয়টা ভ্যারিয়েবল আছে, তারপর লেখা হয় যে m1 প্লাস m3 m5 m6 m7 এভাবে লেখা হয়। অথবা এটা যেহেতু সাম অফ প্রোডাক্ট, এটা শুরুতে একটা সাম চিহ্ন দেওয়া হয়, তারপরে জাস্ট কত নাম্বার মিন টার্ম নিবা সেটা বলা হয়। তো সাম নিলেই আসলে আমাদের বোঝা যেতে হবে যে আসলে আমি মিন টার্মের কথা বলতেছি। আর একইভাবে আমি যদি ক্যানোনিক্যাল পিওএস করি, ক্যানোনিক্যাল পিওএস এ এটা কি হবে? ক্যাপিটাল এম দিয়ে যদি লিখি কোন কোন টার্ম আসবে? Sir, M0 into M2. স্যার জিরো টার্ম গুলো আসবে। তিনটা জিরো টার্ম আছে। তো সামের যেমন একটা চিহ্ন আছে, প্রোডাক্টেরও একটা চিহ্ন আছে, সেটা ক্যাপিটাল পাই দিয়ে দেখানো হয়। এটা হচ্ছে প্রোডাক্ট বোঝায় ক্যাপিটাল পাই দিয়ে। এবং সেক্ষেত্রে আমরা জাস্ট পজিশন গুলা বলতে পারি 0, 2 আর 4, তাই না? তখন আমরা বুঝে নিব যে ম্যাক্স টার্মের গুণফল বোঝানো হচ্ছে। আর এইটার যদি পুরা ক্যানোনিক্যাল ফর্মে লিখতে চাও, কি আসবে? m0 হচ্ছে x1 or x2 or x3, m2 টা হচ্ছে এরকম, তাই না? আর এরপরে আরেকটা টার্ম আছে m4, এইখানে আমাকে বলো দেখি ক্যানোনিক্যাল এসওপি আর ক্যানোনিক্যাল পিওএস এর মধ্যে কোনটা সার্কিট ছোট হবে? দেখে বুঝতেছো না কোনটা ছোট হবে? POS পিওএস এরটা ছোট হবে, তাই না? কারণ ওখানে টার্ম কম। জি স্যার। তো এই জন্যই আমাদের এসওপি পিওএস অনেক সময় দরকার হয়, যে আমরা ইয়ে করতে চাই। আচ্ছা, এখন এই ক্যানোনিক্যাল এসওপি যেটা আছে, এটা তোমাদেরকে সিম্পলিফাই করে দেখতে বলছিলাম যে অ্যানসারটা কি আসে। এটা কি করে দেখছিলা? জি স্যার। আসে তোমাদের মিলে যেটা আমরা এস্টিমেট জি করছি? স্যার। জি স্যার। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে আমরা তাহলে কস্ট হিসাব করতে পারবো। তো তোমরা এটা নিজেরা করে দেখবা যে এই দুইটা ক্ষেত্রে কস্ট কিরকম আসে আর সিম্পলিফাই করলে কস্ট কিরকম আসে। আচ্ছা, তাহলে এখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার, যে এই যে ক্যানোনিক্যাল ফর্ম আমরা দেখতেছি, এইগুলা থেকে আমরা কি কি করতে পারবো। ক্যানোনিক্যাল থেকে একটা জিনিস যেটা করতে পারি, যে সিম্পলিফাই করতে পারি, তাই না? ক্যানোনিক্যালটা আসলে কস্ট এফেক্টিভ না, এটাকে সিম্পলিফাই করতে পারি। কিন্তু তাহলে ক্যানোনিক্যালটা কেন করি আমরা?
ক্যানোনিক্যাল একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা ট্রুথ টেবিল থেকে সরাসরি যে ইকুয়েশনটা আসে বা যেই টার্মগুলা আছে সেগুলো সরাসরি আমরা দেখতে পারি ক্যানোনিক্যাল ফর্মে লিখলে, এজন্য এটা ইউজফুল হয়। এবং সাধারণত এই ক্যানোনিক্যাল থেকে আমরা খুব ইজিলি ব্যাক করে ট্রুথ টেবিলে যেতে পারি, তাই না? ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে এই ইকুয়েশনটা দিয়ে দিতাম, ক্যানোনিক্যাল ইকুয়েশনটা যদি দিয়ে দিতাম, তাহলে তোমরা সাথে সাথে আমাকে বলতে পারবা না যে কোন পজিশন গুলাতে 0 আর কোন পজিশন গুলাতে 1? জি স্যার। জি স্যার। তাই না? তুমি বলবা যে এখানে আমি ক্যানোনিক্যাল 3টা টার্ম দেখতেছি, 3টা ম্যাক্স টার্ম, সুতরাং এই 3টা জায়গাতে 0। এই 3টা জায়গা মানে কি? এটা হচ্ছে 0 0 0, তারপরে 0 1 0 আর 1 0 0। এই 3টা জায়গাতে 0 বসবে, বাকি সব জায়গায় 1 হবে। তার মানে ক্যানোনিক্যাল ফর্ম থেকে খুব ইজিলি টেবিলটা ফেরত পাওয়া সম্ভব। কিন্তু আমি যদি ক্যানোনিক্যাল ফর্মে না দিতাম, আমাদের ধরো সিম্পলিফাইড ফর্মটা যদি দিতাম, সিম্পলিফাইড ফর্মটা কি ছিল? এই যে x1 এই ফর্মটায় যদি দিতাম, এখান থেকে টেবিল কি অত তাড়াতাড়ি বের করা সম্ভব? না স্যার। তাই না? এটা ক্যালকুলেট করে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হবে। তো এই কারণে ক্যানোনিক্যাল ফর্মটা অনেক ক্ষেত্রে ইউজফুল হয়, যে এখানে হয়তো ক্যালকুলেশন করে বের করতে অনেকক্ষণ লাগবে, কিন্তু ক্যানোনিক্যাল ফর্মে তুমি যাই দাও না কেন, আমি জাস্ট ওই টার্মগুলোতে 0 1 বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো এই কারণে ক্যানোনিক্যাল ফর্মটা এসব কাজে ইউজ করলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজিয়ার হয়। তো এটার কথাই আমি বলতেছি, যে ক্যানোনিক্যাল থেকে ট্রুথ টেবিলে যাওয়া খুবই ইজি। এবং এর ফলে আরেকটা কাজ আমাদের এই ট্রানজিশন দিয়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে মনে করো এসওপি ফর্মে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, ক্যানোনিক্যাল না, যে কোনো এসওপি ফর্মে, সেটার থেকে যদি আমরা পিওএস এ যেতে চাই, তাই না? যে কোনো ইকুয়েশনের এসওপি থাকলে সেটার পিওএসও আছে। আমি যদি পিওএস ফর্মটা চাই, সেটা কিভাবে করব? সেটা করার উপায় হচ্ছে যে এসওপি থেকে আমি টেবিল বানাবো, তারপর টেবিল থেকে আমি পিওএস করব, তাই না? আমি অ্যালজেব্রা দিয়ে, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে বিভিন্ন রকম হিসাব করার চেয়ে 2 স্টেপে করলে আরো ইজিয়ার হবে না? জি স্যার। আচ্ছা, অথবা যদি পিওএস দেওয়া থাকে আর আমরা এসওপি তে ফেরত যেতে চাই, একই, মাঝখানে টেবিলটা আমি বানাবো, তারপরে আবার অন্য ফর্মে নিব। তো এই জিনিসটা আমাদের অনেকবার লাগবে, ঠিক আছে? তো এইটার প্র্যাকটিসও আমরা বিভিন্ন সময় ট্রাই করে দেখব। এখন মনে করো আমরা কোনো একটা ট্রুথ টেবিল যদি দেখি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এটা বইয়ের থেকেই, এবং এটা আছে 0 1 0।
মনে করো এই হচ্ছে আমাদের টেবিল, এইটার ক্যানোনিক্যাল পিওএস আমরা বের করতে পারবো, তাই না? ক্যানোনিক্যাল পিওএস এ কয়টা টার্ম থাকবে? চারটা। চারটা, কারণ চারটা জিরো আছে। তো চারটা আসবে মানে হচ্ছে প্রথমটা তো M0, তাই না? তাহলে M0 থাকবে, M2, M3 আর লাস্টেরটা হচ্ছে M7, এবং এগুলা এন্ড আকারে থাকবে। তো এখন এগুলার ফুল ইকুয়েশন যদি আমরা লিখতে চাই, M0 এর জায়গায় কি লিখবো? x1 প্লাস x2 প্লাস x3। ঠিক আছে, M2 এর জায়গায় x1 plus x2 bar plus x3 তারপর M3 x1 দুইটাতে। plus x2 bar x3 bar আর লাস্টেরটা সবগুলাতে বার আছে। সবগুলোতেই বার। এর কারণ হচ্ছে আমরা জিরো বানানোর চেষ্টা করতেছি। আর আমি যদি ক্যানোনিক্যাল এসওপি চাই, এখানেও চারটা টার্ম। M1 হ্যাঁ এসওপি তে কি স্যার প্লাস হবে না? M1 প্লাস? হ্যাঁ হ্যাঁ সরি, প্লাস হবে। তাহলে M1 এর জায়গায় কি হবে? x1 বার x2 বার x3 বার। তারপরে প্লাস M4 এ কি হবে? স্যার এম এর 4 এর জায়গায় M5 হবে না স্যার? M5 M6 M7 হবে স্যার। না না, লাস্টেরটা 7, ও তার স্যার আগে বুঝতে পারছি। আচ্ছা, M4 টা তাহলে কি আসে? স্যার x1 আর x2 x3 বার। x2 বার x3 বার, এইভাবে বাকিগুলা পারবা। আচ্ছা, এটাতে আমরা পরে দরকার হলে ফেরত আসবো, কিন্তু এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে উপরেরটাকে সিম্পলিফাই করতে চাই। উপরেরটাকে সিম্পলিফাই করতে চাইলে কি করা যেতে পারে? আমাদের দুইটা ফর্মুলা দরকার এই পিওএস এর সিম্পলিফিকেশনের জন্য। পিওএস এর সিম্পলিফিকেশনে আমাদের বা আমাদের এমনিতে সিম্পলিফিকেশনের যত বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা ছিল সেগুলোর মধ্যে পিওএস এ কাজ হয় এরকম অল্প কয়েকটাই ছিল। ঠিক আছে, আমি ওইটা ওপেন করে দেখি। এই যে লিস্ট ছিল, এইখানে খেয়াল করে দেখো এই ডান দিকের গুলার মধ্যে পিওএস এর সিম্পলিফিকেশন হচ্ছে কোনগুলা? এই একটা হচ্ছে এখানে, তাই না? প্রোডাক্ট আকারে আছে, এইটা আমাদের কাজে আসতে পারে। আর প্রোডাক্ট আকারে আছে এইটা,
তো এই দুইটা বাদে আর কোনো কিছুই তো আমাদের কাজে আসবে না। তাই না? এই 14b এটা প্রোডাক্ট আকারে আছে, 17b এটা প্রোডাক্ট আকারে আছে। সো পিওএস এর সিম্পলিফিকেশনের জন্য এই দুইটা ফর্মুলা ছাড়া আমরা আর কোনো কিছুই কাজে লাগাতে পারবো না। তো এই দুইটা আমাদের পিওএস এর সিম্পলিফিকেশনে মনে রাখতে হবে, তাই না? আর কিছু আছে? স্যার 14b আর 17b না স্যার? হ্যাঁ, তাই না? আর তো কোনো কিছু মনে হচ্ছে না কাজে আসবে। কি মনে হয় দেখে? আর কোনটা ইউজ করা যাবে? ঠিক আছে, আর যদি কিছু না থাকে আমরা আমাদের মেইন ক্যালকুলেশনে তাহলে ফেরত যাওয়ার ট্রাই করি। এইটার কোনোটা কি ইউজ করা যায় এখানে? স্যার প্রশ্নটা আবার করবেন? লাস্টেরটা স্যার, ধরো আমি সিম্পলিফাই করতে চাই, এখন কোন ফর্মুলা এখানে ইউজ করা যাবে? স্যার 17b স্যার মনে হচ্ছে স্যার ইউজ করা যাবে স্যার। কিভাবে? তিনটা টার্ম লাগবে, তাহলে কোন তিনটা টার্ম নিব? জি স্যার। কোন তিনটা টার্ম নিব? স্যার xyz xyz ঠিক আছে, কিন্তু এইটাতে দেখো মাঝখানের টার্মে একটা মিসিং আছে, এক্সটা নাই। এরকম তো কোনোটাতে হয় নাই, প্রত্যেকটাতে সবাই আছে। সুতরাং 17b তো ইউজ করতে পারার কথা না আমাদের। চতুর্বি দিয়ে ইউজ করা যাবে স্যার। 14b কিভাবে ইউজ করব? স্যার x1 কে যদি আমি x ধরি আর x2 প্লাস x3 কে যদি আমি y ধরি তাহলে কিন্তু একটা ফর্মুলা পাওয়া যায়। এই প্রথম দুইটা নিয়ে? না স্যার, প্রথমটা তৃতীয়টা স্যার। প্রথমটা আর তৃতীয়টা না, x2 প্লাস x3 তাহলে তো পুরাটার উপর বার দরকার তোমার, তাই না? y যদি করতে চাও পুরাটার উপর স্যার তো লাস্টে bar। দুটো করা লাস্টের দুইটা করা যাবে, কিভাবে করবা বলো দেখি? লাস্টের দুইটা আসলেই করা যাবে। যেমন লাস্টের দুইটাতে মনে করো x2 প্লাস x3 একটা টার্ম আর অন্যটা আরেকটা টার্ম, তাহলে কি আসে? ধরো তখন আমার যেটা আসে সেটা হচ্ছে a প্লাস b আর অন্যটা আসে a বার প্লাস b, তাই না? এরকম আসছে না? জি স্যার। তাহলে 14b, হ্যাঁ তাহলে 14b ইউজ করতে পারলাম। স্যার 14b দিয়ে স্যার। হ্যাঁ, তার মানে প্রথম দুইটাও হয়। প্রথম দুইটাতে কি করব? স্যার x1 হ্যাঁ, x2 টাকে আলাদা ধরবো, এটা রাইট? পারা। তাহলে প্রথম দুইটাতে x2 টাকে a ধরবো আর x1 প্লাস x3 কে b ধরবো। তো সেক্ষেত্রে যেটা চেঞ্জ হচ্ছে সেটা চলে যাবে, তাই না? x2 টা চলে যাবে প্রথম দুইটার মধ্যে, তাহলে বাকি থাকে x1 প্লাস x3, প্রথম দুইটা মিলে,
আর এরপরে দুইটা মিলে বাকি থাকে x2 বার প্লাস x3 বার। এটা কি সবাই বুঝছো? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি এটা অন্য আরেকভাবে বলি। ধরো প্রথম দুইটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। আমি লিখলাম x2 প্লাস x1 প্লাস x3 প্লাস মানে অর, আর তারপরে লিখলাম x2 বার x1 or x3। এরপরে বাকি বাকি আরো দুইটা টার্ম আছে। প্রথম দুইটা টার্মকে এভাবে লিখতে পারি না, জাস্ট রিঅ্যারেঞ্জ করছি, আর কিছু করি নাই। এটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে x2 এর জায়গায় তুমি x চিন্তা করো, আর x1 প্লাস x3 এর জায়গায় y চিন্তা করো। তাহলে পাশে কি আসে? x1 বার প্লাস y আসে না? বা আমি উল্টা বলছি, তুমি এইভাবে চিন্তা করো, প্রথমটাকে y ধরো, এরপরে ব্র্যাকেটের ভিতরে টুকুকে x ধরো, তাহলে y বার প্লাস x এরকম আসবে না? জি স্যার। আচ্ছা, এইবার তো 14b এর ফর্মুলা, এদেরকে গুণ করলে কি আসবে? শুধু x থাকবে না? x মানে কি? x1 প্লাস x3। আমি কি এখনো বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে শুধু x বাকি থাকবে, মানে হচ্ছে x1 প্লাস x3 থাকবে। একইভাবে এর পরের দুইটার থেকেও একইভাবে ধরে নিবা, তাই না? দেখো x1 আছে, x1 বার আছে, ওরা হচ্ছে y, আর এই x2 বার x3 বার, তো ওইখানে এজন্য কমন টুকু বাকি থাকবে। ঠিক আছে? তো এসব ক্ষেত্রে সিম্পলিফিকেশন যখন করবা, তখন ব্র্যাকেটে বা সাইডে বলে দিতে হবে যে কোন রুলটা ইউজ করছো, তাই না? যে এই এই যে ইয়ের রুলটা ইউজ করতেছো তোমরা, এই রুলটা যে ইউজ করছো এটা বলে দিতে হবে। স্যার আপনি তো স্যার যে x2 টারে y ধরলেন তাই না? হ্যাঁ স্যার আমি উল্টা ভাবে করবো, আমি x2 রে x ধরুম আর x1 প্লাস x3 রে যদি y ধরি তাহলে কি হইব? হ্যাঁ, অসুবিধা নাই। তোমার যেটা কমন আছে শুধু সেটা বাকি থাকবে, তখন তোমার অ্যান্সারটা y আসবে, তাই না? তখন অ্যান্সার y আসবে না? দেখো এখানে ফর্মুলা কি বলতেছে, যেটা চেঞ্জ হয়েছে সেটা ক্যান্সেল আউট হয়ে গেছে, আর যেটা চেঞ্জ হয় নাই শুধু সেইটা আছে। তুমি যদি অন্যভাবে ধরো তাহলে তোমার ফর্মুলাটা কি আসবে? তখন তোমার এই ফর্মুলাটা আসবে, সেটার অ্যান্সারটা কি? y। তুমি এ বি সি যা ইচ্ছা ধরো, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যান্সারটা কি আসবে এটা যাতে ক্লিয়ার থাকে তোমার কাছে। এবং তোমরা পাশে যখন লিখবা যে কোন রুল ইউজ করছো, তখন এইভাবে ফর্মুলাটা লিখবা।
এই যদি লিখো যে আমি 14b ইউজ করছি, খালি 14b লিখলে হবে না, এই পুরো একটা লাইন লিখতে হবে যে অমুক ফর্মুলা ইউজ করছি, ঠিক আছে? অথবা ওইটার যদি কোনো নাম থেকে থাকে ওই নামটা লিখতে হবে যে অমুক ফর্মুলা ইউজ করছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন ছিল মনে হয়? আচ্ছা, ঠিক আছে। তো এইটা জাস্ট ছিল একটা সিম্পলিফিকেশনের এক্সাম্পল। এবং এরপরে যদি আমরা এইটার অ্যানালাইসিস করে কস্ট বের করতে চাই, এটার কস্ট তো আমরা বের করতে পারবো, তাই না? জি স্যার। ফর এক্সাম্পল, মনে করো এইটার কস্ট অ্যানালাইসিস করতে চাই। এই হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে সিম্পলিফাইড এসওপি, তাই না? সিম্পলিফায়ার করার পরে তারপর এসওপি পাইছি, কিন্তু এটাও কিন্তু এসওপি। এটা ক্যানোনিক্যাল নাও হইতে পারে, কিন্তু এটাও এসওপি। সরি, এসওপি তো না, এটা পিওএস। ঠিক আছে? তো এটার ইয়েটা কিরকম হবে? x1 এর একটা লাইন লাগবে আমাদের, x2 x2 লাগবে না, x2 বার লাগবে, তাই না? আর x3 দরকার, x3 বার দরকার। এরপর তো ইজি, প্রথমে কি হবে? x1 x3 অর হবে, তাই না? শুরুতে অর এর লেয়ার, x2 বার x3 বার অর হবে, তারপর ওরা এন্ড হবে। এটা কস্ট কত? কিভাবে আসলো? গেট কয়টা লাগছে? 3টা স্যার। গেট স্যার 3টা স্যার। আর ইনপুট কয়টা গেটের? 6টা। ঠিক আছে, তাহলে এটার কস্ট হচ্ছে 9। এবং তোমরা চাইলে এটা ক্যানোনিক্যালের সাথে কম্পেয়ার করতে পারো, তাই না? ক্যানোনিক্যাল পিওএস এ এটার কস্ট কত আসে, এটা কম্পেয়ার করে বলতে পারো যে সিম্পলিফিকেশনের ফলে আমরা কস্ট এত কমায় আনতে পারছি। ক্যানোনিক্যাল পিওএস তো শুরুতেই ছিল, তাই না? যে এই পুরা ফর্মুলাটার যদি সার্কিট ড্র করো তাহলে যা আসে। ঠিক আছে? আর এই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ক্যানোনিক্যাল এসওপি পিওএস এ কস্ট সেম, কিন্তু আমরা পরে এই কম্প্যারিজন গুলা দেখব যে সিম্পলিফাই করার পরে পিওএস ভালো নাকি এসওপি ভালো। তো এখন একটা জিনিস যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে যে আমরা যদি এরকম সিম্পলিফাইড অ্যান্সার থাকে, সিম্পলিফাইড অ্যান্সার যদি থাকে তাহলে আমরা ট্রুথ টেবিল কিভাবে করব অথবা ক্যানোনিক্যাল ফর্মে কিভাবে ফেরত যাব। তাই না? যে মনে করো তোমাদেরকে আমি পিওএস দিয়ে দিছি, এখন তোমাকে ট্রুথ টেবিল ফর্ম করতে বললাম। এটা কিভাবে করবা?
কোশ্চেনটা বুঝছো না? এই ইকুয়েশনটা দিয়ে দিছি, এখন বলছি যে ট্রুথ টেবিল বানাও। কিভাবে হবে ট্রুথ টেবিলটা? প্রথমত হ্যাঁ, তিনটা ইনপুট, এটা জানি। সুতরাং x1 x2 দিয়ে অ্যাটলিস্ট এতটুকু টেবিল আমরা করতে পারবো। তারপর কি করব? f বের করতে চাই। তারপর স্যার x1 আর x3 এর একটা এন্ড বের করব। অর বের করব, হ্যাঁ। তারপর x2 বার x3 বারের অর করবা, তারপর এদেরকে এন্ড করবা। জি স্যার। আচ্ছা, এখন এইটার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই ফর্মুলা থেকে ক্যানোনিক্যাল ফর্মে ফেরত যেতে পারতাম তাহলে তো হইতো। জি স্যার। এখন ক্যানোনিক্যাল ফর্মের সাথে এই পিওএস এর কি পার্থক্য? এটা কেন ক্যানোনিক্যাল না? এখানে কি মিসিং আছে? স্যার এখানে ভেরিয়েবল মিস আছে স্যার। প্রতিটা হ্যাঁ, প্রত্যেকটাতে সবগুলা করে নাই। প্রত্যেক টার্মে সব ভেরিয়েবল নাই স্যার। এখন প্রত্যেক টার্মে সব ভেরিয়েবল আনার উপায়টা কি? তো এখানে আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে x1 থাকবে, x3 থাকবে, তারপরে প্লাস দিয়ে বা অর দিয়ে x2 এর একটা টার্ম আনতে হবে। এখন কোন একটা টার্ম যদি আমরা অর করতে চাই, কোন জিনিসটা অর করলে অ্যান্সার চেঞ্জ হয় না? 0 না 1? 0 স্যার। 0। তো ধরো আমি এখন 0 অ্যান্ড করব, কিন্তু ওই 0টা আমরা x2 দিয়ে আনতে চাই। এটা করার উপায় কি? আমি যদি x2 বার লিখি, এটা কি 0? জি স্যার। তাহলে আমি এটা লিখলেও কোনো কারো আপত্তি করার কিছু নাই, যে আমি অ্যান্সার চেঞ্জ করি নাই, তাই না? অ্যান্সার আগে যা ছিল তাই আছে না? জি স্যার। আচ্ছা, একইভাবে পরেরটাতে যেহেতু x1 নাই, আমি একই কাজ করব। এইবার মনে করো এই পুরাটাকে আমরা x ডাকি এবং এই দুইটাকে আমরা y আর z ডাকি। এবং আমাদের এখন পুরান একটা ফর্মুলা মনে করতে হবে। এই স্যার এখানে কি স্যার x2 আর x2 বার ক্যান্সেল আউট করে ফেলে একটাকে, এজন্য 0 আসছে। হ্যাঁ, মনে আছে x বার যদি এন্ড করো তাহলে 0 হয়, আমরা বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলাতে দেখছিলাম। জি স্যার। ওইটা ইউজ করা হয়েছে এখানে। এখানে কোথায় ছিল? এই যে এইটা। কিন্তু এখন আমাদের আরেকটা ফর্মুলা দরকার, সেটা হচ্ছে যে এই যে এন্ড আকারে আছে ওইটাকে আমি পিওএস বানাতে চাই। এটা খেয়াল করো যে এক্স অর তারপর আবার এন্ড আছে, এই পুরা জিনিসটাকে আমরা পিওএস বানাতে চাচ্ছি। তো এইটা যদি করতে চাই তাহলে এই 12b এর ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি।
আমাদের মেইন ইয়েতে ফেরত যাই ডিসকাশনে, ওই ফর্মেই আছে না x প্লাস yz ফর্মে আছে না এটা? জি স্যার। তো এইটাকে যদি আমি এরকম গুণ আকারে নিয়ে আসি তাহলে আবার এটা পিওএস হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখতে চাই এটা x প্লাস ওয়াই লিখব, তারপরে x প্লাস জেড লিখব। তো x প্লাস ওয়াই মানে কি? x এর জায়গায় হচ্ছে x1 or x3, y এর জায়গায় কি আসবে? x2 x2, আর আবার x এর জায়গায় x1 প্লাস x3, আর z এর জায়গায় x2 বার। x2 বার। তো এই টার্মটুকু যে এখন ক্যানোনিক্যালের মতো চলে আসছে এটা তো বুঝতে পারতেছো, তিনটা করে চলে আসছে। জি স্যার। আচ্ছা, আর এর পরেরটাকে আবার করতে পারবো আমরা একইভাবে, x y z, তাই না? আবার যদি আমি লিখি একইভাবে লিখে ফেলতে পারবো। ঠিক আছে না? তাহলে কি আমি 2 লাইনে ক্যানোনিক্যালে চলে আসতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন x1 x2 x3 সিরিয়ালি নাই, তাই না? আমি সিরিয়ালি লিখলে আমার হয়তো সুবিধা হবে, আমি এটাকে সিরিয়ালি লিখি। প্রথমটা তাহলে x1 or x2 or x3, তারপরে হচ্ছে x1 x2 বার x3, এভাবে লিখবো। তো এখন যদি আমি ম্যাক্স টার্মের সাথে কম্পেয়ার করতে চাই, প্রথমটা আসলে x1 x2 x3 এর কোন কোন ভ্যালু? 0 0 0 না, তাই না? 0 0 0 বসালে এটা 0 আসে না? তাহলে এটা হচ্ছে প্রথম রো এরটা, তাই না? m0 কি হবে না? 0 0 0 এর জন্যই এই ইকুয়েশনটা লিখছিলাম না? জি স্যার। একইভাবে পরেরটার জন্য চিন্তা করো, কোন কম্বিনেশনে পরেরটা ম্যাক্স টার্ম আসছে? 0 আসছে। 0 1 0 1 0, তারপরেরটা 0 1 1, তারপরে হচ্ছে 1 1 1। তাহলে এই চারটা পজিশনে f এর ভ্যালু কত? 0, তাই না? কারণ ম্যাক্স টার্ম দিয়ে করছি। এটা সবাই বুঝছো তো 0 কেন? এই চারটা হচ্ছে 0 আর বাকি সব তাহলে 1 হবে। ঠিক আছে? তো এই জিনিসটা এখন তাহলে তোমরা নিজেরা চিন্তা করে দেখো যে ক্যানোনিক্যাল ফর্মে এনে তারপর টেবিল করাটা কি আরো তাড়াতাড়ি হতো, নাকি পুরা জিনিসটা ক্যালকুলেট করে করলে তাড়াতাড়ি হতো? তাই না? আমাদের টার্গেট তো এটাই ছিল যে আমি একটা ইকুয়েশন দিয়ে দিলাম, এটা টেবিল বানাতে হবে। এখন টেবিল তোমরা ক্যালকুলেশন করেও করতে পারতা সরাসরি ইকুয়েশনটা থেকে, অথবা এই এক্সট্রা 2 লাইন করে তারপর টেবিল করে ফেলতে পারো।
কোনটা ইজিয়ার হয় এটা, হ্যাঁ বলো। স্যার আপনি যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছিলেন ফার্স্টে, ওইটার মধ্যেও তো আমি মানে এক্স এর মানগুলো বসে বসে এফ এর মান বের করতে পারতাম। হ্যাঁ, ওইটা তো একটা উপায় ছিলই, ওইটা তো আমরা বলছিলাম যে ওইটা তো করা যাবেই। ওইটা একটা উপায়, আরেকটা উপায় হচ্ছে এইভাবে করা। এবং ক্যালকুলেশনে কোনটা ইজিয়ার হবে এইটা তোমাদেরকে চিন্তা করে দেখতে হবে। স্যার এই জায়গায় তো স্যার আমাদের ল গুলা ব্যবহার করতে হবে স্যার, এটা স্যার মাথা খাটায় স্যার বুঝতে হবে স্যার কোন জায়গায় আবার ল গুলা লাগে না, শুধুমাত্র দুইটা ল লাগে। স্যার এই জায়গায় যেমন 12B লাগলো স্যার, আগে স্যার 14B লাগলো, 17B স্যার কোন সময় না, কোনটা লাগে স্যার? 14B আর 17B তোমার লাগছিল সিম্পলিফাই করার সময়। ওটা তো আলাদা প্রবলেম ছিল যে আমি ক্যানোনিক্যাল ছিল সিম্পলিফাই করছি, তখন ওগুলা লাগছে। কিন্তু মনে করো তুমি প্রবলেম স্টার্টই হচ্ছে যে আমি একটা যে কোনো একটা সিম্পলিফাইডও হইতে পারে বা র্যান্ডম যে কোনো একটা হইতে পারে, পিওএস দেওয়া আছে, আমি বলছি যে টেবিল বানাও। তখন কি করবা? তুমি এগুলা বসায় করতে পারো, আর কেউ যদি বুঝো যে না আমি তো জাস্ট এই 2 লাইনেই আমি এই জাস্ট একটা ফর্মুলা ইউজ করে ক্যানোনিক্যালে নিয়ে আসলে আমার আর কোনো ক্যালকুলেশন লাগবে না। স্যার ইকুয়েশন তো স্যার আপনার গিভেন ইকুয়েশনটা স্যার সবসময় এরকম থাকবে না তো স্যার, না মানে স্যার এসওপি থাকবে বা পিওএস থাকবে। আচ্ছা পিওএস থাকলে স্যার সবসময় কি 12 এ বি ইকুয়েশনটাই ব্যবহার হবে স্যার? হ্যাঁ, ওকে স্যার। তাহলে এসওপি থাকলে কোনটা? এসওপি থাকলে অন্য আরেকটা ব্যবহার হবে। এসওপিটা আমরা পরের দিন দেখব, কিন্তু এসওপির ক্ষেত্রেও আমাদের এই ধরনের একটা টেকনিক ইউজ করতে হবে। এখানে যেমন 0 অ্যাড করলাম, সেক্ষেত্রে আমরা 1 গুণ করব। কিন্তু আগে এটা একটু তোমরা নিজেরা চিন্তা করে দেখবা, নেক্সট ক্লাসে আমরা এসওপিটা দেখব। স্যার ম্যাক্স টার্মে কি স্যার আমরা 0 আনার চেষ্টা করি স্যার, মিন টার্মে যেভাবে আমরা 1 আনার চেষ্টা করতাম? আমি একটু লেটে জয়েন করছি আজকে, আমার প্রবলেম ছিল একটু স্যার। স্যার এখানে ম্যাক্স টার্মে 0 আনার চেষ্টা করি। স্যার এখানে আমরা ম্যাক্স টার্ম ইউজ করছি না স্যার লাস্টে? হ্যাঁ, লাস্ট টাইম আমরা ম্যাক্স তাহলে টার্ম। স্যার আমি কেমনে বুঝবো এখানে স্যার মিন টার্ম ইউজ হবে বা ম্যাক্স টার্ম ইউজ হবে স্যার? এই যে পিওএস এ আমরা সব সময় ম্যাক্স টার্ম ইউজ করি, কারণ মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। ইউএস এ ম্যাক্স টার্ম আর এসওপি তে মিন টার্ম। হ্যাঁ, অলওয়েজ। আচ্ছা, তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার ভালো করে দেখতে হবে স্যার ক্লাস শেষে স্যার। হ্যাঁ, একটু এই জিনিসগুলো আমরা অনেকবার করব, এগুলাই আমাদের এরপরে বারবার লাগবে। তো এটা যেহেতু প্রথমবার হয়তো দেখতেছো, একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কারণ এসওপি পিওএস এই দুইটা জিনিসের উপর বেস করে সব ক্যালকুলেশন। আচ্ছা স্যার আসলে সপ্তাহে 7 দিন ক্লাস দিয়ে স্যার কিছু করার টাইমই পাইতেছি না স্যার, প্রত্যেকদিন ক্লাস থাকে স্যার। 7 দিন হলো কিভাবে? স্যার ফ্রাইডে তো অনেকে স্যার ক্লাস নিচ্ছে স্যার, স্যার আমাদের ফ্রাইডে তো ক্লাস ক্লাস দেয় স্যার। ট্রিপলিতে? না স্যার, অন্য ডিপার্টমেন্টের কোর্স এগুলো থাকে। আচ্ছা, ক্লাস শেষে আমরা এটা নিয়ে একটু ডিসকাস করতে পারি, কিন্তু আগে আমাদের টপিকে বলো আর কোনো কোশ্চেন আছে কিনা। ইয়ে আছো, হাবিব এহতেশাম আছো? হাবিব এহতেশাম নাই। মাহির দায়ান? নাই। ইয়াসিন ভুইয়া? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো দেখি।
যে যদি যদি আমি যে কোনো একটা রো এর জন্য ম্যাক্স টার্ম বের করতে চাই, এটা কিভাবে বের করব? মনে করো আমার ফর এক্সাম্পল 4টা টার্ম আছে, x1 x2 x3 x4। কিন্তু আমার ওই রোতে ভ্যালু আছে ধরো 0 1 0 1, এটার ম্যাক্স টার্মটা কি হবে? বলতে পারবা? না স্যার। আচ্ছা, উম্মেহানি কুইন আছো? উম্মেহানি কুইন নাই ক্লাসে? আমি দেখলাম আছে নাকি। ঠিক আছে, আরিফুল ইসলাম আছো? জি স্যার। আচ্ছা, তুমি এটার আনসার দাও তাহলে। এই এই যদি কম্বিনেশন থাকে, এটার ম্যাক্স টার্ম কি হবে? স্যার স্যার ম্যাক্স টাইমে স্যার আমরা 0 আনবো স্যার। হ্যাঁ, 0 আনবো। তাহলে ম্যাক্স টার্মটা কি হবে? তাহলে এখানে হবে স্যার x1 প্লাস x2 না x1 বার স্যার, সরি স্যার, স্যার x1 প্লাস x2 বার। হ্যাঁ স্যার ঠিক x2 আছে, তারপর তারপর স্যার x1 না x1 তো একবার হয়ে গেছে। স্যার সরি x3 স্যার প্লাস x4 বার হবে স্যার। বার হবে, রাইট। এটাই হবে আমার ম্যাক্স টার্ম। আচ্ছা, ঠিক আছে। রৌনক তাবাসসুম আছো? রৌনক তাবাসসুম, আচ্ছা। রুবায়াত ইসলাম? জি স্যার। আচ্ছা, তুমি বলো দেখি এটা মিন টার্ম কি হবে যদি এই 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 রো এর জন্য করতে চাই 0 1 0 1। x বার x1 বার, তারপর স্যার and x2, তারপরে x3 বার আর x4। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এগুলো একটু নিজেদের ক্লিয়ারলি চিন্তা করতে হবে। আর আমি হয়তো ক্লাসে মাঝে মধ্যে এভাবে কোশ্চেন জিজ্ঞেস করব, এর কারণ হচ্ছে যে আমি এটাকে ক্লাস পারফরমেন্স হিসেবে কাউন্ট করব। এটা তোমাদের শুরুর ক্লাসেও বলছিলাম, যারা অ্যান্সার দিতে পারবে তারা 5 পাচ্ছে, যারা অ্যান্সার দিতে পারো নাই কিন্তু রেসপন্ড করছো তারা 2 পাচ্ছে, কিন্তু যাদেরকে আমি ক্লাসেই খুঁজে পাই নাই তারা 0 পাবা। তো আমি এরকম র্যান্ডমলি জিজ্ঞেস করব। আমি হয়তো প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স নিব না, যেদিন দেখবো স্টুডেন্ট কম ওই দিন আমি অ্যাটেন্ডেন্স নিব, কিন্তু প্রত্যেকদিন নিব না। তো তোমরা ক্লাসে প্রেজেন্ট থেকে অ্যাটলিস্ট পার্টিসিপেট করার ট্রাই করবা।
ঠিক আছে, এখানে আর আর কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচারে? না স্যার।